যে দাবিটা কী করছে এই এমএসপির জন্য। প্রাথমিক অবস্থায় দাবি তাদের ছিল যে আমাদের একদম যেন সহায়ক মূল্য প্রদান করা হয়, মানে প্রাকৃতিক দুর্যোগে যদি আমাদের ফসল নষ্ট হয়ে যায় তাহলে দাম তো শেষ। এক তো ঋণ নিয়ে চাষ করা, তো ঋণ নিয়ে চাষ করে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো সব শেষ। তাহলে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে আমাদের, যাতে আমরা ওই প্রাকৃতিক মূল্যে আমাদের একটা নির্দিষ্ট রোজগার থাকে। সমস্যা কোথায়? আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের ছোট জোতে চাষ, আমাদের বহু ফসলি জমি। আর এটাই পাঞ্জাব উত্তরপ্রদেশে বড় একরে চাষ, মাথাপিছু জমির পরিমাণও বেশি, কিন্তু ফসল খুব যে বেশি হয় তাও নয় আমাদের তুলনায়। তো সেক্ষেত্রে কী হয়, প্রাকৃতিক দুর্যোগ হলে যে নষ্ট হয়ে যাচ্ছে ফসলগুলো, সেই ফসলগুলোর ক্ষেত্রে কী করা হবে যে একদমই তো তাহলে টাকা পয়সা কিছুই হাতে আসছে না, হয়ে যাচ্ছে কাদের হাতে? যারা ব্যবসায়ী তারা যেমন করে কিনতে চাইছে তেমন করেই তাদের বিক্রি করতে হচ্ছে। তারা চাইছে যে মধ্যস্বত্বভোগীটাকে লোভ করা হোক, কীভাবে লোভ করা হবে সেটা সরকার বুঝবে। কিন্তু এখানে আর একটা আছে যে যখন কোনো জিনিসের দাম হু হু করে পড়তে থাকে না, তো দ্রুত পড়ে যায়, বলছে তখন যেই দামটা কমে যাচ্ছে সেখানে একটা জায়গায় নিয়ে গিয়ে স্থির করে দেওয়া হবে। এই দামটাকে স্থির করতে হবে। বলছে কৃষকদের যেই ঋণ, মাথাপিছু ঋণের পরিমাণ, এখানে নাবার্ডের একটা হিসেব আমি লিখে রেখে দিয়েছি। 2014 31 নাবার্ড রিপোর্ট অনুযায়ী কৃষকদের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 9.6 লক্ষ কোটি, 6.4 লক্ষ কোটি টাকা। কিন্তু 2023-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 2021-22-এ 23.44 লক্ষ কোটি টাকা। তাহলে কি হয়েছে? এর জন্য কি হচ্ছে? সুইসাইডের পরিমাণ বাড়ছে, কৃষকরা দেউলিয়া হয়ে পড়ছে। তো তাদের দাবি যথেষ্ট যুক্তিযুক্ত। তারা চাইছে যে বেরিয়ে আসুক ভারত WTO থেকে। এই দাবিটা হয়তো কোন লেভেলে ন্যায্য সেটা আমরা পরে একটুখানি আলোচনায় দেখব, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে রয়েছে কি, এই দাবিগুলো তারা করে যাচ্ছে যে একদম ঋণগ্রস্ত চাষিগুলো যাতে একদম শেষ না হয়ে যায়। তাদের আর একটা দাবি ছিল আগের বারে, সেটা বলছে যে পরিবেশ বান্ধব যেগুলো ইকো ফ্রেন্ডলি যে সমস্ত এগ্রিকালচারাল সিস্টেমগুলো আছে, সরকার সেগুলো কোনো ভর্তুকি দিচ্ছে না। তো কৃষকরা চায় বললে ভুল হবে, কৃষকরা চায়, তাদের দাবি যে পরিবেশ বান্ধব যারা কৃষি করছে, মানে বায়ো অ্যাগ্রো এই সমস্ত স্তরগুলোয় তাদেরকে কিছু ভর্তুকি দেওয়া হোক, নাহলে তাদের খরচা বেশি হয়েছে, সহায়ক দাম পাচ্ছে না, তারা চাষ করতে যাবে কেন? তারা রাসায়নিক সারেতেই চলে যাচ্ছে। তো সেখানে গিয়েও বিপদ, ঋণ নিয়ে চাষ করতে হচ্ছে। তো এটা তারা একটু এনশিওর করতে চাইছে যে এটা দেওয়া হোক। তাদের যুক্তি কিন্তু একটাও খারাপ নয়, অবশ্যই সেগুলো ভালো যুক্তি, কিন্তু পার্সপেক্টিভস কী রয়েছে সেই পার্সপেক্টিভসগুলো আমরা দেখব। এরপরে দেখব যে WTO কী বলে গেছে। সেই WTOর বিষয়টা আমাদের জানার দরকার আছে, যে WTOর যতক্ষণ আমরা সদস্যাধীন আছি ততক্ষণ কিন্তু চাইলেও আমাদের কেন্দ্র সরকার চাইলেও MSP চালু করতে পারবে না। বাস্তবতা হলো এটাই। সরকারের ওপর প্রেসার থাকলেও সরকারের হাত পা বাঁধা। কেন? বলি দেওয়া রয়েছে ডেভেলপিং কান্ট্রিগুলো 10% কৃষি উৎপাদনের বেশি কাউকে সাবসিডি দিতে পারবে না। কিন্তু যদি বাস্তবতা দেখা যায় যে কতটা ডেফিসিয়েন্ট রয়েছে, তো শান্ত মেহতা কমিটি বলে একজন কমিটির ছিলেন, তো তিনি রিপোর্ট দিচ্ছেন যে 50% লোক যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই এই MSPর পরিমাণটা হওয়া উচিত প্রায় 50%। তো সেটা করলে কী হবে? সরকারের উপর আর্থিক চাপ এত বেশি পড়ে যাবে যে ভর্তুকি দিতেই শেষ। আর MSP চালু করলে সব পণ্যের ওপর তো সব জায়গায় সমানভাবে করা সম্ভবই নয়। তারও কারণ আছে। কেন কারণ আছে? আমাদের এখানে চাষ করতে যা খরচা, উত্তরপ্রদেশে চাষ করতে একই খরচা নাও হতে পারে। MSP ক্যালকুলেশনের ক্ষেত্রেও ভ্যারিয়েশন হয়ে যাবে। তাহলে একটা জিনিসের দাম আমাদের রাজ্যে যদি অন্য হয়, অন্য রাজ্যে যদি অন্য হয়, আমাদের রাজ্যে কম হলে কি হবে? আমাদের রাজ্য থেকে নিয়ে গিয়ে অন্য রাজ্যে বিক্রি করে দিয়ে চলে আসবে। প্রবলেম এখানেও হবে, আমাদের রাজ্যে হাহাকার ছুটে যাবে। তো এই যেখানে করতে হবে দামটাকে এক রাখতে হবে। যেমন আখের ওপর করা হয়নি, আখটাকে রেখে বাদ দিয়ে রাখা হয়েছে, কিন্তু বাকিগুলো যে সহায়ক মূল্য করা রয়েছে সেটা 1.5 গুণ। সেটা দিয়ে কখনোই কৃষকদের অবস্থা ফেরানো সম্ভব নয়। তো পরের ভিডিওয়ে আমরা দেখি যে WTO কী বলে গেছে।